মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, এবার দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেনকে গ্রেপ্তার এবং গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে। এবারে জানাবো বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বিশ্বের ১৫০ বিশিষ্ট জনের চিঠি। দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা এবং বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্কে বৃহস্পতিবার এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। জানাবো, মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশ বিরোধী অপশক্তির ঐক্য। জানিয়ে দেব, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, আদালতে রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা না করায় সেই সুযোগ নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে। সেই তাণ্ডব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইব্রাহিম রাইসির পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে গেছেন। মরতে মরতে বেঁচে ফিরেছেন তিনি। কি হয়েছিল তার ভাগ্যে, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার এবং গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দাবি মানা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তারা ঘরে বসে না থেকে রাস্তায় নেমে আসবেন। আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং মাহিন সরকার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের প্রথমে নেতারা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ তুলে ধরে নিহত এবং আহতদের বর্ণনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী র্যাবো হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছে এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তারা প্রশ্ন রেখে বলেন, রাজপথে ছাত্রলীগের যেসব নেতাকর্মী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের কি গ্রেপ্তার করা হয়েছে? সমন্বয়ক নাহিদ সরকার বলেন, ১১ থেকে ১২ দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু চীন সফর থেকে এসে প্রধানমন্ত্রী দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানান। এখন সরকারের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে বলা হলেও তা সত্য নয়। সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়নি, বরং শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে অপরাজনীতি করা হচ্ছে। এর দায় সরকারকে নিতেই হবে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রোববার জেলা উপজেলা সহ সব পর্যায়ে হেলথ ফোর্স এবং লিগ্যাল ফোর্স গঠন করা হবে। তারা সারা দেশে আহত এবং নিহতদের তথ্য সংগ্রহ করবেন। এছাড়া সারা দেশে গ্রাফিতি বা দেয়াল লিখন করা হবে। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করবার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেও ৫ মিনিটের বেশি দেখা করতে দেওয়া হয়নি। বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বিশ্বের ১৫০ বিশিষ্ট জনের চিঠি।
দেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এমন উদ্বেগ জানান তারা। সেই সঙ্গে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ বোস। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অন্যান্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনায় কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকার শুধু খর্বই করেনি, বরং বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং অন্যান্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্টজনেরা। তারা বলেন, এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত এবং হাজারেরও বেশি আহত হয়েছেন। চিঠিতে এই বিশিষ্টজনেরা বাছবিচারহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীদের সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। বিশিষ্টজনেরা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে ওইসব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায়। গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে মির্জা ফখরুল। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না। কোটা আন্দোলনের অন্যতম ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে। এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় আসার পর অবৈধভাবে ক্ষমতা আগলে রেখেছে। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা, সাজানো রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং খুন, গুম, রিমান্ডে নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতন করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাজানো মামলার মাধ্যমে বিরোধী মতের নেতাদের গ্রেপ্তার, গুলি করে আদালতে ওঠানোর আগেই নির্যাতনে পঙ্গু করে ফেলা হচ্ছে। বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে দিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। সেখানে রিমান্ডে ন্যূনতম আইন মানা হচ্ছে না। গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে। বিএনপির মহাসচিব আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদেরও ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আইডি কার্ড দেখা মাত্রই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের গুম করে কিভাবে নির্যাতন করে দমন করবার চেষ্টা করা হয়েছে তা তাদের শরীরের ক্ষতচিহ্ন দেখলেই অনুধাবন করা যায়। ফখরুলের ঐক্যের আহ্বান, স্বাধীনতার মূল্যবোধ বিরোধী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশ বিরোধী অপশক্তির ঐক্য। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল জামাত বিএনপির সঙ্গে অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস, সহিংসতা এবং হত্যার দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছেন। বিএনপি জামাতের ক্যাডাররা
সশস্ত্র রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযজ্ঞ এবং পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে। স্বাধীন বাংলাদেশে এক ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নজিরবিহীন এবং তা জনমনে ক্ষতের সৃষ্টি করেছে। বিএনপি জামাত এবং তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। তাদের সন্ত্রাসী বাহিনী হত্যাযজ্ঞ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযম নিয়ে এই হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ মোকাবেলা করা হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার কোনোভাবেই চায়নি কারো প্রাণহানি ঘটুক। বিপরীতের দিকে বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবিরের টার্গেটই ছিল ফ্লাশি রাজনীতি। সশস্ত্র ক্যাডারদের মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীর জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। গেল মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমেদিনেজাদ। এ কারণে মনোকষ্ট ছিল তার। এবার তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রায় 2 সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল 15 জুলাই এক প্রতিবেদনে তারা জানায়, অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমেদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জানজান যাওয়ার কথা ছিল তার, কিন্তু গাড়িতে ওঠার আগেই সম্প্রতি মেরামত করা আহমেদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমেদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। স্থানীয় গণমাধ্যম মেহেরি ফার্দা জানায়, আহমেদিনেজাদ অন্য গাড়িতে উঠলে তার সফর সঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজারে ওঠেন। জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটির স্টিয়ারিং বা ব্রেক ঠিকমতো কাজ করছে না। ল্যান্ড ক্রুজারটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়কে থেমে যায়। এ সময় গাড়িটি 3 বার ঘূর্ণি খায় এবং কয়েকবার ডানে বামে যাওয়ার পর ডিভাইডারে ধাক্কা খেয়ে অন্য গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ঘটনার 5 দিন পর 21 জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থ হওয়া আততায়ী হামলার কথা জানান আহমেদিনেজাদ। এই সময় তিনি অভিযোগ করেন, এর আগেও তার উপর কয়েকবার ব্যর্থ আততায়ী হামলা হয়েছে। বলা হচ্ছে, মেরামত করা ল্যান্ড ক্রুজারটি প্রেসিডেন্সিয়ালি অফিসে মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা গাড়িটি নির্ধারিত দোকানে না নিয়ে স্পেশাল সিকিউরিটি এজেন্টদের হাতে তুলে দেয়। তারা গাড়িটি অজানা কোথায় নিয়ে যায়। এই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর 3টি সাব ইউনিট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা ভলি আমার সদস্য হতে পারেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আনসার প্রোটেকশন কার্পসের সঙ্গে সমন্বয় না করে এসব ইউনিট চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে আহমেদিনেজাদের গাড়ি নিয়ে যেতে পারে। অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র আহমেদিনেজাদের গাড়িতে ইস্যুর কথা স্বীকার করলেও অন্য কথা অস্বীকার করেছে।